সময়টা 1336 খ্রিস্টাব্দ। হরিহর ও বুক্ক নামক দুই ভাইয়ের উদ্যোগে দক্ষিণ ভারতে প্রতিষ্ঠা হয় স্বাধীন বিজয়নগর রাজ্যের। কালক্রমে সেই রাজ্য পরিণত হয় এক বৃহত্তর সাম্রাজ্যে। একের পর এক সঙ্গম, সালুব, তুলুব এবং আরবিডু বংশের শাসনকালে একটু একটু করে বদলাতে থাকে বিজয়নগরের সামগ্রিক পরিকাঠামো। সুবিস্তৃত তুঙ্গভদ্রা নদীর তীরে গড়ে ওঠা এই নগরী সাক্ষী থেকেছে বহু রক্তক্ষয়ী যুদ্ধ ও সংগ্রামের। তবে শুধুমাত্র সংগ্রাম নয়, এখানকার অপরূপ শিল্প স্থাপত্যের মধ্যেও নিহিত রয়েছে এক দীর্ঘকালীন ঐতিহাসিক পরম্পরার ধারা বিবরণী। বিজয়নগরের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা নানাবিধ অপরূপ শিল্প সুষমায় সজ্জিত স্থাপত্যসমূহ এবং এখানকার ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের প্রতিচ্ছবি আমাদের সামনে তুলে ধরে এক সুদীর্ঘ ইতিহাসের রূপরেখা। আজকের ক্লাসে আমরা বিজয়নগরের শিল্পকলা ও সাংস্কৃতিক জীবনের ইতিহাস বিস্তারিতভাবে আলোচনা করব। সিটি অফ ভিক্টরি নামে পরিচিত বিজয়নগর ছিল একাধারে একটি শহর এবং একটি সাম্রাজ্যের নাম। বিখ্যাত পর্যটক নিকালো কোন্টি এ প্রসঙ্গে বলেছেন, বিজয়নগরের পরিধি ছিল 60 মাইল দীর্ঘ। এই শহরটি পর্বতের পাদদেশ পর্যন্ত প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল। এনার মতোই আরও বহু বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন বিজয়নগরে এবং লিখে গিয়েছেন এই সমৃদ্ধশালী নগরীর নানান খুঁটিনাটি বিবরণ। সেসব লেখা থেকে এটা বোঝা যায় যে স্থাপত্য ভাস্কর্যের প্রতি বিজয়নগরের রাজা ও অধিবাসীদের ছিল গভীর অনুরাগ। এ প্রসঙ্গে ঐতিহাসিক নীলকণ্ঠ শাস্ত্রী বলেছেন, বিজয়নগর রাজ্যে দক্ষিণ ভারতীয় শিল্প স্থাপত্য স্বাধীন, স্বতন্ত্র ও চূড়ান্ত রূপে প্রকাশ পেয়েছিল। কেবল রাজধানী শহর হিসেবেই নয়, বিজয়নগর মন্দির নগরী হিসেবেও সকলের কাছে সমাদৃত হয়েছে। স্থাপত্য, ভাস্কর্য তথা শিল্পকর্মে এভাবেই বারংবার প্রশংসিত হয়েছে বিজয়নগর। তার খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশ বিদেশের নানান জায়গায়। তাই এবার বিজয়নগরের সেই সকল মন্দির ও প্রাসাদ স্থাপত্য সম্পর্কে আলোচনা করব। আর প্রথমেই বলবো মন্দির নির্মাণ শৈলী বিষয়ে। মন্দিরগুলির সংস্কার করে নবরূপ দেওয়ার পাশাপাশি এর সঙ্গে নতুন হলঘর, মণ্ডপ ইত্যাদি সংযোজিত করে সেগুলিকে অধিকতর সুন্দর ও প্রশস্ত করার চেষ্টা করেছিলেন বিজয়নগরের রাজারা। মন্দিরের বাম দিকে গড়ে তোলা হয়েছিল কল্যাণ মণ্ডপ, তৈরি করা হয়েছিল অসংখ্য থাম বিশিষ্ট কাঠামো, তার উপরে ছাদ ও নিচে ঠিক মধ্যবর্তী স্থানে একটি মঞ্চ। রাজকীয় উৎসব, দেবতার আরাধনা ইত্যাদি কাজে এটি ব্যবহার করা হতো। এর পাশাপাশি মন্দির স্থাপত্যের কিছু বৈশিষ্ট্যাবলী এখানে তুলে ধরা প্রয়োজন। জানো তো,
বিজয়নগরের মন্দির স্থাপত্যের অনবদ্য বৈশিষ্ট্য হল মন্দিরের সম্মুখভাগে প্রধান প্রবেশপথের সামনে নির্মিত সুউচ্চ গোপুরম বা প্রবেশপথ। এটি উচ্চতা, কারুকার্য ও ভাস্কর্যের সূক্ষ্ম অলঙ্করণের জন্য বিখ্যাত হয়েছে। এমনকি স্থাপত্যের এই বৈশিষ্ট্যসমূহ মন্দিরের দেবতা ও রাজার গুরুত্ব, মহানুভবতা ও মর্যাদার প্রতীক হয়ে উঠেছিল। এখানে একটা ইন্টারেস্টিং তথ্য জানাই তোমাদের। মন্দিরের পাশাপাশি বিজয়নগরের প্রাসাদ স্থাপত্যগুলিও ছিল যথেষ্ট সৌন্দর্যময়। বিভিন্ন পর্যটকদের রচনায় উঠে এসেছে বিজয়নগরের রাজপ্রাসাদের ভূয়সী প্রশংসা। বর্তমানে রাজপ্রাসাদের ধ্বংসস্তূপের মধ্যে দুটি বাড়ির ভিত ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। এই পাকা ভিত বিশিষ্ট দুটি নির্মাণের মধ্যে একটি হলো রাজার দর্শন ঘর এবং অন্যটি মহানবমী ডিব্বা। রাজার দর্শন ঘরটি কাঠের অসংখ্য স্তম্ভের ওপর নির্মিত হয়েছিল, কিন্তু এটি ঠিক কী কাজে ব্যবহার করা হতো তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে প্রধান ফটক দিয়ে উত্তর মুখে গেলে মুখোমুখি হতে হয় মহানবমী ডিব্বা বা দশেরা ডিব্বা নামক একটি বিশাল প্রস্তর চত্বরের। এখানে রাজা পালন করতেন মহানবমী উৎসব। এই দুটিকেই একসঙ্গে বিজয় সদন বা হাউস অফ ভিক্টরি বলেছেন পর্যটক ডমিঙ্গো পায়েজ। এমনকি পর্যটক আব্দুর রাজ্জাকের লেখায় উঠে এসেছে 100 স্তম্ভ বিশিষ্ট হলঘরের কথা। সম্ভবত এটিই ছিল রাজার দরবার কক্ষ। বিজয়নগরের অজস্র মন্দির স্থাপত্যের মধ্যে হাজারা রাম মন্দিরের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে অধিষ্ঠান করছেন রামচন্দ্ররূপী বিষ্ণু দেবতা। রামায়ণের বিভিন্ন ঘটনার ভাস্কর্যে শোভিত হয়েছে এই মন্দিরের দেওয়াল গাত্রসমূহ। আনুমানিক 1513 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল এটির নির্মাণ, যা ছিল রাজা কৃষ্ণদেব রায়ের আমল। এই হাজারা রাম মন্দিরের কিছুটা উত্তরে বিশাল ঘেরা স্থানে রয়েছে জেনানা মহল। এখানকার ঘরগুলি নির্মিত হয়েছে ইন্দো সারাসেনিক রীতিতে। জেনানা মহলের সব থেকে সুন্দর বাড়িটি হল পদ্মমহল। সম্ভবত রাজা তাঁর পরামর্শদাতাদের সঙ্গে আলোচনায় বসতেন এই পদ্মমহলেই। তবে বিজয়নগরের সব থেকে প্রাচীনতম মন্দিরটি হল বিরূপাক্ষ মন্দির। শিবের অন্যতম রূপ ভগবান বিরূপাক্ষের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল এই মন্দির। প্রত্নতাত্ত্বিক সাক্ষ্য থেকে জানা যায় যে আনুমানিক খ্রিস্টীয় 9ম-10ম শতকে শুরু হয়েছিল এটি নির্মাণের কাজ। আর বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠার পর এটির গঠনগত পরিবর্তন করা হয়। এমনকি মূল মন্দিরের সামনে বিশাল হলঘর এবং পূর্ব দিকের গোপুরমটি নির্মিত হয়েছিল রাজা কৃষ্ণদেবের আমলে। এসবের মধ্যে আরেকটি আকর্ষণীয় মন্দিরের কথা না বললেই নয়, সেটি হলো বিঠ্ঠল বা ভিট্ঠল মন্দির। এই বিঠ্ঠল হলেন
বিষ্ণু দেবতার একটি অন্যতম রূপ, যাকে উৎসর্গ করেই নির্মিত হয়েছিল এই মন্দির। সম্ভবত কৃষ্ণদেবের আমলেই এটি নির্মিত হয়, যার গঠনশৈলী রথের অনুরূপ। জেমস ফার্গুসনের মতে বিঠ্ঠল স্বামী মন্দিরটি ছিল দ্রাবিড় স্থাপত্য রীতির এক চমৎকার নিদর্শন। শিল্প স্থাপত্যের পাশাপাশি বিজয়নগরের সাংস্কৃতিক জীবনের কথাও এখানে তুলে ধরা প্রয়োজন। জানা যায় যে এখানকার শাসকরা ছিলেন ধর্ম সহিষ্ণু। প্রথমে শিব ও পরবর্তীকালে বিষ্ণুর উপাসক এই সকল নরপতিগণ প্রায় সকল ধর্মের প্রতি ছিলেন শ্রদ্ধাশীল। এমনকি তাঁরা ধর্মনিরপেক্ষতা ও পরধর্ম সহিষ্ণুতার নীতি গ্রহণ করেছিলেন বলেও জানা যায়। সাহিত্য, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা প্রভৃতি নানান ক্ষেত্রেই কৃতিত্ব দেখাতে সক্ষম হয় বিজয়নগর। প্রথমেই সাহিত্য চর্চার কথা বলবো, কারণ বিজয়নগরের বেশিরভাগ রাজারাই ছিলেন সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষক। সংস্কৃত, তামিল, তেলেগু এবং কানাড়ি ভাষা ও সাহিত্যের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল। বিশেষভাবে খ্যাতি অর্জন করেন বেদের প্রখ্যাত টিকাকার সায়নাচার্য, সঙ্গীতসার গ্রন্থের রচয়িতা মাধব বিদ্যারণ্য, দ্বিতীয় দেবরায়ের কন্নড় সভাকবি কুমার ব্যাস, হরবিলাসমু গ্রন্থের রচয়িতা তেলেগু কবি শ্রীনাথ প্রমুখ। বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায় স্বয়ং ছিলেন তেলুগু ও সংস্কৃত ভাষায় দক্ষ এবং লেখক হিসেবেও তাঁর পরিচিতি ছিল যথেষ্ট। তাঁর রাজত্বকালকে বলা হতো তেলুগু ভাষা সাহিত্য চর্চার স্বর্ণযুগ। তেলুগু ভাষায় রচিত আমুক্ত মাল্যদা ও সংস্কৃত ভাষায় রচিত জাম্ববতী কল্যাণম নামক গ্রন্থ দুটি তাঁর অসামান্য সাহিত্য কীর্তির নিদর্শন হয়ে রয়েছে। এই কৃষ্ণদেবের রাজসভা আলোকোজ্জ্বল হয়ে উঠেছিল সমকালীন ৮ জন প্রখ্যাত পণ্ডিতের উপস্থিতিতে, যাদের বলা হতো অষ্টদিগ্গজ। সেই বিখ্যাত ৮ জন পণ্ডিত হলেন ধূর্জটি, মাল্লানা, থিম্মান, রামরাজভূষণ উডু, পেড্ডান, সুরানা, আয়ালারাজু রামভদ্রদু ও তেনালি রামকৃষ্ণ বা তেনালি রামা। বিজয়নগরের তৎকালীন বিভিন্ন সাহিত্যিক এবং তাদের রচিত সাহিত্যের একটি তালিকা এক নজরে দেখে নেওয়া যেতে পারে। এবার সঙ্গীত ও নৃত্যকলা সম্পর্কে আলোচনা করব, যা ছিল বিজয়নগর সাম্রাজ্যের দৈনন্দিন জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অঙ্গ। বিভিন্ন উৎসব, অনুষ্ঠান ও পূজা পার্বণে নাচ গান প্রদর্শিত হতো ব্যাপক মাত্রায়। সেই সময়ে বিশেষ খ্যাতি পেয়েছিল কর্ণাটিক সঙ্গীত। কৃষ্ণদেব রায় এবং তাঁর শ্যালক রাম রায় সঙ্গীতজ্ঞ হিসেবেও পরিচিত ছিলেন, আর ছিলেন রামামাত্য নামক এক বিশিষ্ট সঙ্গীত শিল্পী, যিনি রাম রায়ের দরবার অলংকৃত করেছিলেন।
অন্য আর একজন বিজয়নগরবাসী পুরন্দর দাস ছিলেন কর্ণাটিক সঙ্গীতের শিরোমণি, তাই তাকে অভিহিত করা হয় কর্ণাটিক সঙ্গীতের পিতামহ নামে। কেবল সঙ্গীতই নয়, বিজয়নগরের মন্দির ও রাজ দরবারের সংস্কৃতিতে নৃত্যের গুরুত্বপূর্ণ স্থান ছিল। মন্দিরগুলিতে দেবদাসীরা নৃত্য প্রদর্শনের মাধ্যমে ভক্তি নিবেদন করতেন দেবতাদের উদ্দেশ্যে। এই পর্বেই বিকাশ লাভ করে ভারতনাট্যম নামক বিখ্যাত দক্ষিণ ভারতীয় নৃত্যশৈলী। জানো তো, হাম্পির বিঠ্ঠল স্বামী মন্দিরেই রয়েছে একটি ডান্স প্যাভিলিয়ন বা নৃত্য মণ্ডপ। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপারটি হলো এখানকার মিউজিক্যাল পিলার্স বা সঙ্গীত স্তম্ভগুলি। এখানকার মোট 56টি স্তম্ভের গায়ে আঘাত করলে আজও শোনা যায় সরগমের সপ্ত সুর। কথায় কথায় চলে এলাম ক্লাসের একেবারে শেষে, কিন্তু শেষ করার আগে যেটা না বললেই নয় তা হলো স্থাপত্য ভাস্কর্যের সুসমাহক বা নৃত্য ও সঙ্গীতের মতো শিল্পকলা প্রতিটা ক্ষেত্রেই পারদর্শিতার ছাপ রেখে গিয়েছে বিজয়নগর, যা আজও আমাদের বিস্ময় উদ্রেক করে।